12 অক্টোবর সাল 1972 বিমানটি সাউথ আমেরিকার দেশ উরুগুয়ে থেকে চিলির রাজধানী স্যান্টিয়াগো যাচ্ছিল। বিমানের যাত্রী ছিল কিছু রাগবি প্লেয়ার, তাদের সাথে যাচ্ছিল তাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব। বিমানটিতে টোটাল 45 জন প্যাসেঞ্জার ছিল। বিমানের যাত্রা খুব বেশি দূরের ছিল না। উরুগুয়ে থেকে চিলির স্যান্টিয়াগোর উদ্দেশ্যে মাত্র 3 ঘন্টার একটি ফ্লাইট ছিল, কিন্তু পথে ছিল বিশাল অ্যান্ডিস পর্বতমালা। সাউথ আমেরিকায় অবস্থিত 8900 কিলোমিটার বিস্তৃত অ্যান্ডিস পর্বতমালা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা। হিমালয়ের পরে সবচেয়ে উঁচু পাহাড় এখানেই দেখা যায়। এই সুন্দর পাহাড়গুলোই বিমানে থাকা যাত্রীগুলোর জন্য একটি ভয়ঙ্কর মুসিবতে পরিণত হয়। 12 অক্টোবরের সেই দিন পাহাড়ে তুষার ঝড় শুরু হয়। কিছুক্ষণ ফ্লাই করার পরে আনুমানিক দুপুর 3:21 মিনিটে বিমানটি চিলির স্যান্টিয়াগো শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই পাইলট বিমানকে কিছুটা নিচের দিকে নামিয়ে আনেন। তবে তখনও বিমানটির চারিপাশে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। বিমান নিচে নামানোর সময় হঠাৎ অনেক জোরে জোরে ঝাঁকি দেয়, জোরে জোরে কাঁপতে থাকে। ঠিক সেই সময়ে বিমানের চারপাশে মেঘ চলে আসে। চারপাশে ঘন মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। বিমানে থাকা প্লেয়াররা তেমন ভয় পায় না, তারা বিমানের এই ঝাঁকি নিয়ে হাসি তামাশা করছিল। হাসি তামাশার মাঝেই একজন যাত্রী জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় মেঘ কিছুটা পরিষ্কার হচ্ছে এবং তাদের বিমান খুব বিপজ্জনকভাবে একটি পাহাড়ের খুব কাছাকাছি। বিমান মেঘ থেকে বাইরে বেরিয়ে আসলে পাইলটরা দেখতে পায় তাদের সামনে অনেক বিশাল এক পাহাড়। তারা খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিমানকে পাহাড়ের ওপর দিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক দেরি হয়ে গিয়েছিল। উপরে উঠতে গিয়ে বিমানের পেছনের অংশ পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় এবং পেছনের অংশ আলাদা হয়ে যায়। পেছনের 2 সারির সিটের সাথে 3 জন প্যাসেঞ্জার সিট সহ সাথে সাথে বাইরে উড়ে যায়। কয়েক সেকেন্ড পরে আরেকটা সংঘর্ষ হয়, বিমানের বাম ডানা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আরো কিছু প্যাসেঞ্জার পেছন থেকে ছিটকে নিচে পড়ে যায়। তখন রয়ে যায় কেবল বিমানের সামনের অংশ। এটি পাহাড়ে জমে থাকা বরফের মধ্যে স্লাইড করে নিচে নামতে থাকে এবং কিছু সেকেন্ড পরে শেষবারের মতো আরেকটি সংঘর্ষ ঘটে। সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়। প্যাসেঞ্জারদের সিট ভেঙে বাইরে চলে আসে, বিমানের সামনের অংশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সাথে সাথেই 2 জন পাইলট নিহত হয়। তখন অ্যান্ডিস পর্বতমালার বরফে ঘেরা অজানা একটি পাহাড়ে ভূমি থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় বিমানটির শুধু সামনের অংশ ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 45 জনের মধ্যে তখনও 33 জন প্যাসেঞ্জার জীবিত ছিল। সমস্যা হলো তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছিল এবং কারো ধারণা ছিল না অ্যান্ডিস পর্বতমালার কোথায় এসে ক্রাশ করেছে তাদের বিধ্বস্ত হওয়া বিমানের অংশ। আর সেই বিমান দুর্ঘটনায় বেঁচে থাকা প্যাসেঞ্জারদের সত্য ঘটনা কেবলমাত্র শুরু হয়েছে। তখন সেখানে বেঁচে থাকা ব্যক্তিরাও কল্পনা করতে পারেনি, এখন আপনিও কল্পনা করতে পারবেন না বেঁচে থাকার জন্য তাদের কি কি সিদ্ধান্ত নিতে হয়েছিল -30 ডিগ্রির সেই বরফে ঘেরা দানবীয় পর্বতমালায়। চলুন জেনে নেই উরুগুয়ে এয়ারফোর্সের ফ্লাইট 571 এর প্যাসেঞ্জারদের সেই মর্মান্তিক সত্য ঘটনা। দুর্ঘটনার পরে এমন 2 জন ব্যক্তি ছিল যারা তেমন আহত হয়নি। একজন হচ্ছে 19 বছর বয়সী রবার্তো ক্যানেসা, আরেকজন 20 বছর বয়সী গুস্তাভো জারভিনো। তারা 2 জন মেডিকেল স্টুডেন্ট ছিল। তারা দ্রুত চেক শুরু করেন কে কে জীবিত আছে এবং কিভাবে আহতদের সাহায্য করা যেতে পারে। তারা সেখানে দেখতে পায় অনেক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। এই 2 জন মেডিকেল স্টুডেন্ট তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বেঁচে থাকা ব্যক্তিদের সাহায্য করার জন্য। অন্যদিকে বিমান নিখোঁজ হওয়ার 1 ঘন্টার মধ্যেই চিলির উদ্ধারকারী দলের কাছে বিমান নিখোঁজ হওয়ার খবর পৌঁছে যায়। দুর্ঘটনাগ্রস্ত বিমানকে খুঁজে বের করার জন্য 4টি হেলিকপ্টার মোতায়েন করা হয়। তারা দুর্ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘটনাস্থল খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই খুঁজে পায় না। সমস্যা হচ্ছে বিমানটির রং সাদা এবং এটি এমন একটি জায়গায় বিধ্বস্ত হয়েছে যেখানে কেবল সাদা বরফ এবং তুষারে আবৃত পাহাড়ে বিমানটিকে খুঁজে বের করা উদ্ধারকারী দলের জন্য খুব কঠিন ছিল। বেঁচে থাকা যাত্রীরা সেদিন আশাবাদী ছিল যদি কোনোভাবে সেখানে তারা একটি রাত কাটাতে পারে এবং সেই অসহনীয় ঠান্ডা থেকে বেঁচে থাকার উপায় বের করতে পারে, তাহলে পরের দিন হয়তো উদ্ধারকারী দল তাদেরকে খুঁজে বের করবে। বেঁচে থাকা ব্যক্তিরা বিমানের অবশিষ্ট অংশকে আশ্রয় হিসেবে ব্যবহার করেছিল। তারা লাগেজ, প্লেনের সিট এবং তুষার ব্যবহার করে বিমানের পেছনের অংশ বন্ধ করে যেন ভেতরে গরম থাকতে পারে। দুঃখজনকভাবে দুর্ঘটনার প্রথম রাতেই 5 জন আহত প্যাসেঞ্জার মৃত্যুবরণ করেন। বেঁচে থাকা যাত্রীদের সংখ্যা তখন 33 থেকে কমে 28 জন হয়ে যায়। পরের দিন 14 অক্টোবর আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের 11টি ভিন্ন ভিন্ন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত বিমানের অনুসন্ধানে নিযুক্ত করা হয়। তারা অ্যান্ডিস পর্বতমালায় বিমানকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বেঁচে থাকা ব্যক্তিরা তাদের কাছে থাকা সুটকেস দিয়ে একটি ক্রস আঁকে যেন উদ্ধারকারী হেলিকপ্টার তাদেরকে দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারে এগুলো কোনো কিছুই কাজ করছে না, কারণ সেদিন তারা 1টি নয়, 2টি নয়, 3টি বিমান তাদের উপর দিয়ে উড়ে যেতে দেখেছিল। তারা চিৎকার করে, লাফালাফি করে, হাত নাড়িয়ে যথাযথ
যথাযথ চেষ্টা করে যেন উদ্ধারকারী হেলিকপ্টার তাদেরকে দেখতে পায়, কিন্তু তাদের সেই চেষ্টা কোনো কাজে আসে না। সেদিন তাদের সেই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। বিমান বিধ্বস্ত হওয়ার 3 দিন পরে বেঁচে থাকা ব্যক্তিরা বুঝতে পারে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পিটো স্ট্রচ নামের এক যাত্রী সবার তৃষ্ণা মেটানোর জন্য সূর্যের আলো এবং ধাতুর পাত ব্যবহার করে তুষার গলিয়ে বোতলে ফোঁটা ফোঁটা পানি সংগ্রহ করে। তুষারের অসহনীয় ঠান্ডায় পাকে রক্ষা করার জন্য সিট কুশন দিয়ে অনেক যাত্রী সোনোশুজ বানায় এবং শরীর গরম রাখার জন্য সিট কভার ব্যবহার করে। এত বিশাল বরফের পর্বতমালায় না ছিল ঠিকমতো খাবার, না ছিল গাছপালা, তাপমাত্রা ছিল -30°C। সেই অসহনীয় ঠান্ডায় তারা কোনো রকমে বেঁচে ছিল। 21 অক্টোবর টানা 8 দিন খোঁজাখুঁজির পরে উদ্ধারকারী দল বিমানের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। তখন উদ্ধারকারী দল ধরে নেয় বিমানটি পাহাড়ের কোনো গুহায় অথবা বরফের নিচে চাপা পড়ে গেছে। তাছাড়া 8 দিন এই বরফে ঘেরা পাহাড়ে কারো বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল, আর সেই কারণেই উদ্ধারকারী দল অফিসিয়ালি অনুসন্ধান বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিরা একটা রেডিও খুঁজে পায়। সেখানে ইলেকট্রনিকের ব্যাপারে ভালো ধারণা ছিল রয় হার্লে নামের এক ব্যক্তির। তিনি রেডিও চালু করার জন্য তার দিয়ে লম্বা অ্যান্টেনা তৈরি করে। ওনার প্রচেষ্টায় দুর্ঘটনার 11 দিন পরে রেডিওটি চালু হয় এবং তারপরে তারা রেডিওর নিউজে শুনতে পায় উদ্ধারকারী দল 8 দিন খোঁজাখুঁজির পরে উদ্ধার অভিযান সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বেঁচে থাকা ব্যক্তিরা তখন বুঝতে পারে তাদেরকে বাঁচানোর কেউ নেই, কেউ আসবে না তাদের উদ্ধার করতে। এই খবর শুনে কিছু লোক কান্নায় ভেঙে পড়ে, কিছু লোক হাত জোর করে উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করে। বেঁচে থাকা সবার হৃদয় একদম ভেঙে গিয়েছিল। দুর্ঘটনার 11 দিন পরে বেঁচে থাকা লোকদের খাবার শেষ হয়ে যায়। তাদের কাছে শুরু থেকেই তেমন খাবার ছিল না। সবার ব্যাগ থেকে এই খাবারগুলো সংগ্রহ করা হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই একদম সামান্য পরিমাণে প্রতিদিন তারা অল্প অল্প করে খাবার খেতে থাকে। অনেক অল্প পরিমাণে খাওয়ার পরেও ধীরে ধীরে তাদের কাছে থাকা সব খাবার শেষ হয়ে গিয়েছিল। 3800 মিটার উচ্চতায় এই বরফে ঘেরা পর্বতে কোনো গাছপালাও ছিল না, ছিল না কোনো পশু পাখি যেগুলো শিকার করে খাওয়া যায়। তাই 11 দিনের মাথায় যখন খাবার একদমই শেষ হয়ে যায় তখন কিছু লোক প্লেনের সিটে থাকা লেদার এবং কাপড় খাওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে তারা আরো অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় যখন অনাহারে মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না, তখন বেঁচে থাকা ব্যক্তিরা এমন এক সিদ্ধান্ত নেয় যা আপনি বিশ্বাস করতে পারবেন না। তারা সিদ্ধান্ত নেয় বেঁচে থাকার জন্য দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সহজ ছিল না, কারণ দুর্ঘটনায় যে লোকগুলো মারা যায় সবাই বেঁচে থাকা ব্যক্তিদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার ছিল। মৃতদেহ খাওয়ার আইডিয়া প্রথম কানেসার মাথায় আসে, তাই সেই প্রথমে খাওয়ার চেষ্টা করে। কিছু লোকজন খাওয়ার চেষ্টা করেও সেই মাংস খেতে পারে না, তারা তখন মানা করে আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। কিন্তু 2 দিন পরে যখন ক্ষুধার যন্ত্রণা আরো তীব্র হয় তখন বাধ্য হয়ে তারাও মৃতদেহ খেতে রাজি হয়। দুর্ঘটনার 16 দিন পরে তারা বুঝতে পারে এভাবে চলতে থাকলে তাদের কপালে কোনো খাদ্যই মিলবে না, এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে না। কিন্তু সেদিন রাতেই পাহাড়ের চূড়া থেকে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। বরফ পাহাড়ের চূড়া থেকে খুব দ্রুত নেমে আসে এবং বিমানের আশ্রয়ের অংশে পুরোপুরি বরফ দিয়ে ভরে যায়। সেখানে আরো 8 জন বরফের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তখন বেঁচে থাকে কেবল 19 জন। বেঁচে থাকা 19 জন সেই বরফের ভেতরে একদম ছোট জায়গায় আটকে যায়। 3 দিন তারা সেই ছোট জায়গার মধ্যে কোনোভাবে অবস্থান করেন। তিন দিন পর তারা উপরে উঠে আসে যখন আবহাওয়া ঠিক হয়ে যায়। আর বাইরে বেরিয়ে আসার পর তারা সিদ্ধান্ত নেয় যদি তাদের বাঁচতে হয় তবে নিজেদের কিছু করতে হবে, কেউ তাদেরকে বাঁচাতে আসবে না। এবং দুর্ঘটনার জায়গায় বসে থাকার কোনো মানে হয় না, যদি মরতেই হয় তাহলে শেষ পর্যন্ত চেষ্টা করেই মরব। তখন বেঁচে থাকা লোকজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ক্যানেসা, প্যারাডো এবং ভিজেন্টিন। বেঁচে থাকা সবাই মিলে সিদ্ধান্ত নেন তাদের 3 জনকে বেশি পরিমাণে খাবার এবং সবচেয়ে গরম কাপড় দেওয়া হবে, যাতে করে তারা পায়ে হেঁটে পর্বতমালা অতিক্রম করে সাহায্য নিয়ে আসতে পারে। সবার প্রথমে তাদেরকে অনুমান করতে হয় কোন দিকে যাওয়া উচিত হবে, পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে। দুর্ঘটনার আগে ওনারা কোপাইলটকে বলতে শুনেছিল বিমান কুরিকো শহর অতিক্রম করেছে, তাই তারা আন্দাজ করেছিল পূর্বে কিছু কিলোমিটার অতিক্রম করলে তারা হয়তো চিলির কোনো একটি গ্রাম এলাকায় পৌঁছতে পারবে। কিন্তু তাদের সেই অনুমান অত্যন্ত ভুল ছিল। পূর্বে কয়েক ঘন্টা হাঁটার পরে তারা দেখতে পায় বিমানের পেছনের ভাঙা অংশ। এটি সেই অংশ যে অংশটা দুর্ঘটনার সময় ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারে তারা ভুল পথে এসেছে এবং তাদের যাওয়া উচিত পশ্চিমে। যদিও পশ্চিমে এমন উঁচু পাহাড় ছিল যেখানে ওঠার জন্য তাদের কাছে কোনো পাহাড়ে ওঠার ইকুইপমেন্ট ছিল না, কিন্তু পশ্চিমে যেতে তাদেরকে প্রস্তুত হতে হবে, কারণ পশ্চিমে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এবং পথে -30 ডিগ্রির ঠান্ডায়
আশ্রয় নেয়ার জন্য তাদেরকে একটি উপায় বের করতে হবে। তারা দুর্ঘটনাস্থলে ফিরে আসে এবং প্রস্তুতি নেয় পশ্চিমে যাওয়ার জন্য। সেখানে কার্লোস ম্যাগুয়েল রদ্রিগেস নামের একজন আইডিয়া দেন অনেকগুলো কাপড় সেলাই করে তারা একটি স্লিপিং ব্যাগ বানাবে, যেন রাতে -30 ডিগ্রির বরফের পাহাড়ে আশ্রয় নেওয়া সম্ভব হয়। ওনারা একটি কাপড়ের সাথে অন্য কাপড় জোড়া লাগিয়ে একটি স্লিপিং ব্যাগ তৈরি করে। 12ই ডিসেম্বর দুর্ঘটনার 2 মাস পরে সেই তিনজন পাহাড়ের চূড়ায় কোনো ইকুইপমেন্ট ছাড়াই শুধুমাত্র স্লিপিং ব্যাগ নিয়ে পশ্চিমের তুষারঘেরা পর্বতমালায় উঠতে থাকেন। এই তিনজন টানা 3 দিন পাহাড়ে উঠতে থাকে। রাতে তারা স্লিপিং ব্যাগটা ইউজ করেছিল আশ্রয়ের জন্য। 3 দিন পরে তারা বুঝতে পারে তাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে সাহায্য খোঁজার জন্য, কিন্তু তাদের কাছে কোনো পর্যাপ্ত খাবার ছিল না। তারা স্লিপিং ব্যাগের মধ্যে কাছাকাছি হয়ে রাত কোনো রকমে পার করত এবং সূর্য উঠলে তারা তাদের যাত্রা শুরু করত। তারা হাঁটতে থাকে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। চতুর্থ দিন সকালে তারা বুঝতে পারে যে পরিমাণ খাবার এনেছেন সেটা পর্যাপ্ত নয়, আর সেই পাহাড়ের অপর পাশে যদি কোনো মানুষের বসবাস না থাকে তাহলে তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। খাবার পর্যাপ্ত না থাকার কারণে ভিজিন্টিন সিদ্ধান্ত নেয় সে দুর্ঘটনার স্থানে ব্যাক করবে আর বাকি 2 জন খাবার নিয়ে সামনে এগোবে। তারা 2 জন পাহাড় চড়তে থাকে। কয়েক ঘন্টা পর তারা পাহাড়ের একদম চূড়ায় উঠে যায় এবং দেখতে পায় চারিপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আশেপাশে বরফ ছাড়া কিছুই নেই। আরও কিছুক্ষণ চারপাশে তাকাতে পশ্চিমে অনেক দূরে তারা দেখতে পায় 2টি পাহাড় যেগুলোতে গাছ রয়েছে এবং বরফ নেই। তারা অনুমান করে তাদের ওই দিকে যেতে হবে যে কোনোভাবে, পেছনে ফিরে যাওয়া আর সম্ভব নয়। এরপরে প্যারাডো ক্যানাসা টানা 10 দিন অনেক ভয়ঙ্কর পর্বতমালা একে একে পাড়ি দিতে থাকে এবং গাছপালায় ঘেরা সেই পাহাড়ের দিকে এগোতে থাকে। অবশেষে তারা একটি নদী দেখতে পায়, আশেপাশে গাছপালা দেখতে পায়, গবাদি পশু দেখতে পায়। মুহূর্তটা তাদের জন্য অনেক বড় পাওয়া ছিল। 20 ডিসেম্বর 1972 টানা 10 দিন পাহাড়ের উঁচু নিচু পথে হাঁটার পরে তাদের শরীরে সামনে এগোনোর মতো আর কোনো শক্তি ছিল না। আর ঠিক তখনই নদীর অপর প্রান্তে তারা ঘোড়ার পিঠে চড়া এক ব্যক্তিকে দেখতে পান। তারা টোটাল সেখানে 3 জন ঘোড়ার পিঠে চড়া ব্যক্তিকে দেখতে পান। প্যারাডো তখন চিৎকার করে ডাকার চেষ্টা করেন, কিন্তু নদীর অপর প্রান্তে থাকা ব্যক্তিরা নদীর স্রোতের শব্দে কিছু শুনতে পায় না। সৌভাগ্যবশত একজন লোক তাদেরকে দেখতে পায় এবং বুঝতে পারে তাদের সাহায্যের প্রয়োজন। তিনি পাথরের সাথে কাগজ এবং কলম মুড়িয়ে নদীর অপর প্রান্তে ছুঁড়ে মারেন। সেই মুহূর্তে প্যারাডো প্রথমবারের মতো সুযোগ পেয়েছিল তাদের বেঁচে থাকার গল্প পৃথিবীকে জানানোর জন্য। প্যারাডো লিখেছিল, আমি একটি বিমান থেকে এসেছি যেটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। সে আরও লিখেন, সেখান থেকে 10 দিন হাঁটার পরে এখানে এসেছেন এবং তাদের আরও আহত বন্ধুরা এখনো ঘটনাস্থলে রয়েছে, তাদের দ্রুত সাহায্যের প্রয়োজন। নদীর অপর প্রান্তের লোকটি চিলির একজন কৃষক ছিলেন। ওনার নাম সার্জিও কাতালান। উনি চিঠিটি পড়ে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে 2.5 মাস আগে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল, কিন্তু সে কল্পনাও ভাবেনি সেই বিমানের যাত্রী এতদিন পরে বেঁচে ফিরেছে। লোকটি তখন নদীর অপর প্রান্তে তাদেরকে রুটি ছুঁড়ে মারেন এবং তার ঘোড়া নিয়ে কাছাকাছি শহরের সেনা ক্যাম্পে গিয়ে ঘটনাটি বলেন। এদিকে অন্য 2 জন কৃষক প্যারাডো এবং ক্যানাসাকে কাছের শহর লস মাইতেনেসে নিয়ে আসেন। অবশেষে দীর্ঘ 2.5 মাস পরে তারা প্রথম কোনো মানুষের বসবাসের স্থানে বিশ্রাম পায়। জানা যায় নিজেদের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে সেই 10 দিনে তারা প্রায় 61 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করেছিল, সেটাও কোনো ইকুইপমেন্ট ছাড়া। ক্যানাসা 80 কেজি ছিল, তার ওজন 44 কেজি হয়ে গিয়েছিল। সবাই সেই বেঁচে থাকার গল্প জানতে পারে এবং ঘটনাটি একটি আন্তর্জাতিক নিউজ হয়ে যায়। আর্মি অফিসাররা প্যারাডো এবং ক্যানাসাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিধ্বস্ত বিমানটি পাহাড়ের কোথায় রয়েছে। তাদেরকে হেলিকপ্টারে বসিয়ে নিয়ে অবশেষে উদ্ধারকারী হেলিকপ্টার অনুসন্ধানে যায় সেই বরফের পাহাড়ে দুর্ঘটনার স্থলে এবং বেঁচে থাকা লোকজনদের খুঁজে পায়। 22 ডিসেম্বর 1972 দুর্ঘটনার প্রায় 72 দিন পরে 2টি উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছায় দুর্ঘটনাস্থলে। বিমানে থাকা 45 জন প্যাসেঞ্জারের মধ্যে তখন 16 জন জীবিত ছিল। তাদেরকে চিকিৎসা করার পরে সবাই সুস্থ হয়ে যায়। এই অলৌকিক ঘটনা কেবল বেঁচে থাকার ঘটনাই নয়, এই ঘটনা আমাদেরকে শেখায় আত্মবিশ্বাসের উপর নির্ভর করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো রহস্যময় ঘটনা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।